বিশ্বকাপে কিন্তু কোনো ধরনের এক্সপেরিমেন্ট চলে না। খেয়াল করে দেখবেন পাকিস্তান যে লাস্ট ম্যাচটা খেললো নামিবিয়ার সাথে, ওই ম্যাচে বাবর আজম কেন ব্যাটিং করলো না সে প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারতেছি না। যদি আপনাদের জানা থাকে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এখন খেয়াল করে দেখেন, সুপার এইটের প্রথম খেলা পাকিস্তানের সাথে নিউজিল্যান্ড। আপনি যদি নিউজিল্যান্ডকে কোনোভাবে দুর্বল দল হিসেবে মনে করে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করে থাকবেন। খেয়াল করে দেখবেন তারা কিন্তু 2007 সালে, 2016 সালে, এমনকি 2022 সালে সেমিফাইনাল খেলতে পারছে। কিন্তু আপনি যখনই তাদেরকে দেখবেন কোন বাইলেটারাল সিরিজে, তারা কিন্তু অনায়াসে হেরে যায়। বিশেষ করে ইন্ডিয়ার সাথে কয়েকদিন আগে যে কয়েকটা খেলা গেল, তারা একতরফাভাবে ম্যাচ হারছে। কিন্তু আমি লিখে দিতে পারি যদি নিউজিল্যান্ডের সাথে বড় মঞ্চে মানে আইসিসি ইভেন্টে যদি তাদের দেখা হয়, এত ইজিলি ইন্ডিয়া জিততে পারবে না। এটার পিছনে কারণটা কি? নিউজিল্যান্ডের যে প্লেয়ারগুলো আছে, 2-4 জন প্লেয়ার কিন্তু সবসময় মিসিং থাকে। এটার পিছনে অন্যতম কারণ হচ্ছে তারা বিভিন্ন গ্রুপে খেলে থাকে, বিভিন্ন লিগে খেলে থাকে, বিভিন্ন জায়গায় খেলে থাকে বা বিশ্রামে থাকে। এই কারণে তাদের টিম এফার্টটা এ ধরনের একত্রিত হয় না। যখন তারা একসাথে হয় তারা কিন্তু অ্যাটম বোমের মতো হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন আফগানিস্তানের সাথে তারা এশিয়ান কন্ডিশনে যে একটা ম্যাচ জয়লাভ করছে, 182 রানের ম্যাচ তারা 17.5 ওভারে চেস করতে পারছে। এটা পেছনের কারণ কি? তারা সবাই মিলে কিন্তু ভালো ব্যাটিং করতে পারছে। এমনকি আপনি খেয়াল করে দেখেন আফগানিস্তানের বোলিং কারা কারা আপনি খুঁজে পাবেন, রশিদ খান, খুঁজে পাবেন মুজিবুর রহমান, মোহাম্মদ নাবি, এমনকি আরেকজন স্পিন বলার রয়েছে, পেস বোলার তো আছেই। সুতরাং তাদেরকে আপনি কোনোভাবে ছোট টিম হিসেবে গণ্য করতে পারতেছেন না। অন্যদিকে পাকিস্তান এইবারে বিশ্বকাপে একটা বড় দলের সাথে জয়লাভ করতে পারেনি। খেয়াল করে দেখেন যত বিতর্ক আছে শুধুমাত্র পাকিস্তানকে কেন্দ্র করে, কারণ কি তাদের ব্যাটিং ঠিক নাই, তাদের মিডল অর্ডার নাই, এমনকি বোলিং এ কারা খেলবে কে খেলবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। অনেকগুলো অলরাউন্ডারের প্যাকড হাউস হচ্ছে পাকিস্তান। গতকাল যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কোন ভিডিও ভাইরাল হয়েছে? সালমান আকা ক্যাপ্টেনের সাথে কোচের ঝগড়া শুরু হয়ে গেছে নামিবিয়ার ম্যাচে। শুধুমাত্র দর্শক হিসেবে বসে আছেন বাবর আজম, তিনি কি বলবেন সেটাই তিনি বুঝতে পারতেছেন না, শুধুমাত্র কান দিয়ে শুনতেছেন যে ঝগড়া চলতেছে। এখন এরকম একটা অবস্থায় পাকিস্তানের একটাই আশা হলো, সেটা হচ্ছে ফারহান। আপনারা যদি তার ব্যাটিং খেয়াল করে থাকেন, শুধুমাত্র তিনি একমাত্র দলের মাঝখানে আছেন যে কিনা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে গেছেন। কারণটা কি? তিনি এক ম্যাচে 47, এক ম্যাচে 70 করে, এমনকি লাস্ট ম্যাচে তিনি 100 পর্যন্ত করতে পারছেন। এখন তিনি যদি কোনো কারণে ভালো খেলতে পারেন, হয়তো বা পাকিস্তান সুপার এইটের প্রথম ম্যাচটা জয় পেতেও পারে, তবে জিনিসটা এতটা সহজ হবে না। কারণ কি পাকিস্তান এখনো জানে না তাদের প্লেইং ইলেভেনটা কিরকম হতে পারে। তবে অন্যদিকে আমি যে কথাটা বলতেছিলাম যে নিউজিল্যান্ড টিমকে আপনাকে মনে হতে পারে নিউজিল্যান্ড টিম খুবই দুর্বল একটা টিম, তারা এশিয়ার কন্ডিশনে ভালো ব্যাটিং করতে পারবে না, স্পিনের বিরুদ্ধে ফেসে যেতে পারে। কিন্তু বাস্তবটা ভিন্ন। যখনই আপনি আইসিসি ইভেন্টে তাদেরকে দেখবেন, তাদেরকে আপনি খুঁজে পাবেন বড় মঞ্চে বড় পারফর্মার হিসেবে 2-1 প্লেয়ার কিন্তু সবসময় দাঁড়ায় যায়। আপনি মনে পড়ে কি 2019 সালে বিশ্বকাপের কথা? অল্পের জন্য কিন্তু তারা 50 বারের বিশ্বকাপটা জিততে পারে নাই। সবসময় কিন্তু তারা মোটামুটি ফাইনাল সেমিফাইনাল তারা খেলেই থাকে। এখন আজকের যে খেলা, আপনি যদি মনে করে থাকেন যারা তাদের দলটা দুর্বল টিম, আমি কিন্তু কোনোভাবে মানতে পারতেছি না। আপনি যদি তাদের বোলিং লাইন খেলা করে দেখেন, আপনার কাছে মনে হতে পারে মোটামুটি ভালো। কারণ কি? রচিন রবীন্দ্র বোলিং করতে পারবেন, ডাল মিচেল বোলিং করতে পারবেন, মিচেল স্যাটনার বোলিং করতে পারবেন, জিমি নিশাম অ্যাজ এ অলরাউন্ডার বোলিং করতে পারবেন, ম্যাট হেনরি প্রিমিয়াম পেস বোলার হিসেবে বোলিং করতে পারবেন, লুকি ফার্গুসন প্রিমিয়াম পেস বোলার বোলিং করতে পারবেন। এমনকি আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ ঈশ্বরী কিন্তু দলের সাথে ইনক্লুড হয়ে যাবে। কারণ কি? খেলা কোথায়? খেলা কিন্তু হচ্ছে প্রেমদাসায়। প্রেমদাসার মাঠে বর্তমানে এবারে বিশ্বকাপে 4টা ম্যাচ হয়েছে, 4টা ম্যাচের মাঝখানে কিন্তু যারা আগে ব্যাটিং করতে পারছে তারা কিন্তু জয়লাভ করতে পারছে। আপনি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখেন, 170 রানের ম্যাচ পাকিস্তান এমনভাবে হারছে মনে হচ্ছে যেন 230 থেকে 240 রান নিচ্ছে। এমনকি অস্ট্রেলিয়ার সাথে জিম্বাবুয়ের ম্যাচ, যেটা এবারের টুর্নামেন্টের সবচেয়ে হতাশাজনক ম্যাচ। কারণটা কি? জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারাই দিছে। ওই ম্যাচেও কিন্তু জিম্বাবুয়ে আগে ব্যাটিং করছিল। তার মানে কি? যদি কোনো কারণে আপনি টস জিততে পারেন, আপনি যদি ব্যাটিং না করেন তাহলে কিন্তু আপনি ফিজিক্যালি ফেসে যেতে পারেন এই মাটিতে। কিন্তু আপনি যদি বিশ্বকাপ ছাড়া আপনি আপনারটা ম্যাচ আগের দেখেন, ওই আপনারটা ম্যাচে কিন্তু যারা পরে ব্যাটিং করতে পারছে তারা কিন্তু জিততে পারছে। তাহলে হঠাৎ করে এমন কি পরিবর্তন হয়ে গেল প্রেমদাসের মাটিতে, যারা আগে ব্যাটিং করতেছে তারা জিততে পারতেছে? সে প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারতেছি না। তবে এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে পাকিস্তানকে নিয়ে। আপনি যদি পাকিস্তান টিমটা খেয়াল করে দেখেন, পাকিস্তান কিন্তু এখনো বলতে পারতেছে না যে আমরা এই 11 নিয়ে সুপার এইটের প্রথম ম্যাচটা খেলবো। কারণটা কি? বাবর আজম কেন ব্যাটিং করে নাই? বাবর আজম এমন না যে ব্যাটিং করতে করতে তিনি চোখ বন্ধ করে 4 ছক্কা মারতে পারতেছেন। তাহলে কেন তাকে বসায় দেওয়া হলো? বসায় দেওয়া না, তাকে দলে রাখা হলো, কিন্তু ব্যাটিং করানো হলো কাকে? করানো হলো শাদাব খানকে, যে শাদাব খান দলে নাও খেলতে পারেন। খেয়াল করে দেখেন এই মাটিতে কেন বললাম? প্রেমদাসের মাটিতে যখন ইন্ডিয়ার সাথে তারা খেললো, শুধুমাত্র 3টা ওভারে ম্যাচ কিন্তু শেষ হয়ে গেছে। শাহিন আফ্রিদির প্রথম ওভার, শাদাব খানের প্রথম ওভার, এমনকি আবরার খানের প্রথম ওভার। সুতরাং আপনি তাকে দিয়ে ব্যাটিং করাচ্ছেন, তাহলে কি আপনি তাকে অ্যাজ এ ব্যাটসম্যান খেলাতে চাচ্ছেন? তাহলে বলার যদি আপনার প্রয়োজন না হয় তাহলে ভিন্ন কথা। ফাহিম আশরাফ, তাকেও কিন্তু আপনারা নামিবিয়ার সাথে দলে রাখছেন। হ্যাঁ, তাকেও কিন্তু আপনি ব্যাটিং করালেন না। শুধুমাত্র যদি উনি দলে একটা ম্যাচের কারণে যদি দলে তার জায়গা পাকাপোক্ত হয়ে যায়,
নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটাতে তিনি জিতাইছিলেন, যে একটা ক্যামিও তিনি খেলছেন, যে ম্যাচে তার একটা ক্যাচ মিস হয়ে গিয়েছিল, ওই ম্যাচের কারণে যদি তার জায়গাটা পাকাপোক্ত হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই। তবে বোলিং নিয়ে কিন্তু পাকিস্তান একটু বিপদে পড়ে গেলে পড়েও যেতে পারে। খেয়াল করে দেখবেন তিনি কিন্তু বোলিং করতেছেন না। এখন তিনি যদি বোলিং না করেন, শুধুমাত্র ফিল্ডিং করেন, তাইলে আবার যদি তার ব্যাটিংও যদি না আসে তাহলে আপনি কি করতে পারবেন? এখন যদি কোনো কারণে উপর থেকে যদি রান না আসে, এখন আজকের ম্যাচে কেন জানি মনে হচ্ছে ফাকার জামান খেললেও খেলতে পারেন, কিন্তু কোন জায়গায় খেলবেন সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। যেহেতু বাবর আজম আগের ম্যাচে ব্যাটিং করে নাই, যেহেতু ফারহান এমনভাবে ব্যাটিং করতে পারতেছেন, এক ম্যাচে 41, এক ম্যাচে 73, এক ম্যাচে 100, শুধুমাত্র ইন্ডিয়ান ম্যাচে তিনি ভালো খেলতে পারেন না। তার মানে কি ফারহানের জায়গা ফিক্স? ফারহানের জায়গায় যদি ফিক্স হয়, যদি বাবর আজমকে তারা ওপেনিংয়ে দিতে চায়, ওয়েল, ভালো সিদ্ধান্ত হতে পারে। কারণ কি সাইম আইয়ুব কিন্তু ভালো খেলতে পারতেছে ওপেনিং। আপনারা কিন্তু মোটামুটি সবাই জানেন তার পারফরমেন্স কিন্তু খুবই খারাপ। একদিকে ইন্ডিয়ার পারফরমেন্সের মাঝখানে অভিষেক শর্মার পারফরমেন্স খারাপ, আর এদিকে সাইম আইয়ুবের পারফরমেন্স খারাপ। এখন 1-2 এর মাঝখানে হচ্ছে ফারহান, আর যদি বাবর আজম হয়ে যায়, কিংবা স্ল্যাশ যদি আপনি দিয়ে দেন ফাকার জামানকে দিতে পারেন। ফাকার জামান কিন্তু বড় ম্যাচের প্লেয়ার, তিনি কিন্তু ভালো খেললেও খেলতে পারেন। এখন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এখন পাকিস্তান টিম কোন ধরনের সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে তাদের ব্যাপার। 3 নম্বরে ক্যাপ্টেন সালমান আগা, 4 নম্বরে আপনি দিতে পারতেছেন খাজা নাফে। আমরা কিন্তু গত ম্যাচে দেখেছিলাম খাজা নাফেকে দলের সাথে ইনক্লুড করা হয়েছে। তিনি কোন ধরনের ব্যাটিং করতে পারবে সেটাও আমি বলতে পারতেছি না, তবে তাদের কাছে অন্য ধরনের কোনো বিকল্প নাই, সে কারণে খাজা নাফের সাথে তাদেরকে যাইতে হতে পারে। 5 নম্বরে সাইম আইয়ুব, তিনি কিন্তু ভাই ভালো বোলিং করতে পারতেছেন। তিনি ব্যাটিং যেমনই করতে পারেন না কেন, তার বোলিংটা কিন্তু খুবই ইফেক্টিভ। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু দল থেকে ড্রপ করা যাচ্ছে না। আর ড্রপ করলে যে আপনি অন্য কোনো প্লেয়ারকে ঢুকাবেন সে ব্যবস্থা কিন্তু তাদের কাছে নাই। 6 নম্বরে উসমান খান, তিনি কিন্তু ভালোই খেলতে পারেন, তিনি কিন্তু ভালো স্পিন বল খেলতে পারেন, 4 ছক্কা তিনি ভালো মারতে পারেন। এখন দেখা যাক, বড় দলের সাথে যেহেতু খেলা, এখন পর্যন্ত কিন্তু আমি আগেই বলেছিলাম পাকিস্তান যতগুলো ম্যাচ জয়লাভ করছে তারা কিন্তু এখনো কিন্তু টেস্ট খেলা নেই। একমাত্র ইন্ডিয়ার সাথে খেলছে, তারা কিন্তু একদম খুবই লজ্জাজনক হার হারছে। এখন 5 নম্বরে যদি সাইম আইয়ুব হয়, 6 নম্বরে যদি উসমান খান হয়, 7 নম্বর পজিশনে কি তারা আবার শাদাব খানকে খেলাবে? যদি শাদাব খানকে খেলায়, শুধুমাত্র কি ব্যাটিং এর জন্য খেলাবে, তাহলে বোলিং কে করবে? এ প্রশ্ন উত্তর কিন্তু থেকে যাচ্ছে। তাই আমি কিন্তু শাদাব খানকে নিতে চাচ্ছি না, আমি চলে যেতে চাইতেছি মোহাম্মদ নওয়াজের সাথে। যদি মোহাম্মদ নওয়াজের সাথে যান, তাহলে 8 নম্বর পজিশনে কি আবার আপনি ফাইম আশরাফকে দিবেন নাকি জেনুইন পেস বোলারকে দিবেন? আমার হিসেবে হয় নাসিম শাহ, নাইলে নাইলে শাহিন শাহ আফ্রিদি। কেন আমি শাহিন শাহ আফ্রিদির কথা বলতেছি? তিনি কিন্তু যতই কথা বলেন তার পারফরমেন্স নাই নাই নাই, কিন্তু তার যে একটা নাম আছে, রেপুটেশন আছে, বড় ম্যাচ কিন্তু এগুলো কাজে দেয়। এমনকি একটা ম্যাচ আপের ব্যাপার আছে, যেটা ইন্ডিয়ার সাথে তিনি ব্যর্থ ছিলেন। ইন্ডিয়ার সাথে কেন ব্যর্থ ছিলেন? একদিকে অভিষেক শর্মা, আরেকদিকে পকেট ডাইনামাইট ঈশান কিষান। খেয়াল করে দেখেন, বামাতে বলার আর যদি বামাতে ব্যাটসম্যান হয়, অ্যাঙ্গেল কিন্তু মিলে যায়। যখন অ্যাঙ্গেল মিলে যাবে, অ্যাঙ্গেল মিলে গেলে কিন্তু ওই যে লেগ সাইডে যে একটা অটো শট চলে আসে না, বা পিক আপ শট বলেন, বা লেগ সাইডে যে পুল শট বলেন, বা লেগ সাইডে যে কোনো ধরনের শট বলেন, বা অফসাইডের বাইরে বল পড়লে অফসাইডে কাভারের উপর যে ধরনের শট বলেন, এই ধরনের শট খেলার মতো কিন্তু ব্যাটসম্যান কিন্তু আপাতত নিউজিল্যান্ড দলে নাই। কারণ কি, আপাতত যে দুজন বিধ্বংসী ব্যাটসম্যান নিউজিল্যান্ড দলে আছে তারা কিন্তু নর্মাল ব্যাটসম্যান না ভাই, মারাত্মক মানে মারাত্মক। কারণটা কি, একজন হচ্ছে টিম সেফার, আরেকজন হচ্ছে ফিন অ্যালেন। তারা কিন্তু মারাত্মক খেলতে পারতেছেন, যেহেতু তারা রাইট হ্যান্ড ব্যাটসম্যান। আর যদি তিনি কোনো কারণে ওদের একটু সুইং পেতে পারেন, তাহলে হয়তোবা শাহিন শাহ আফ্রিদি একটা ভালো ওটু চয়েস হতে পারে ফাইম আশরাফের জায়গায়। কারণটা কি, তিনিও কিন্তু টুকটাক ব্যাটিং করতে পারেন। তাহলে 9, 10, 11, 9, 10, 11-তে 10 আর 11-তে তো দুজন অটো চয়েস, একজন হচ্ছে আবরার আহমেদ, আরেকজন হচ্ছে ওসমান তারিক। এখানে তো কোনো পরিবর্তনের সুযোগ নেই। আপনি যদি ফাইভ আশরাফের জায়গায় যদি শাহিন শাহ আফ্রিদিকে দলে ঢুকাইতে পারেন, তাইলে শুধুমাত্র আপনি আরেকজন বলার আপনি খেলাইতে পারতেছেন। হইতে পারে সালমান মির্জা, হইতে পারে নাসিম শাহ। এছাড়া কিন্তু দলে তেমন কোনো পরিবর্তন নেই। তবে তাদের একটু পরিবর্তনের মাঝখানে একটা জিনিস খেয়াল করতে হবে, তাদের মিডল অর্ডার যেন একটু স্টেডিভাবে খেলতে পারে, এমনকি তারা যেন রান করতে পারে। যদি উপর থেকে উইকেট টপ টপ করে পড়ে যায়, আর যদি তারা কলাপসের শিকার হয়ে যায়, তখন কিন্তু তারা ফিজিক্যালি ফেস হয়ে যেতে পারে। অন্যদিকে আপনি যদি নিউজিল্যান্ড দলটার দিকে দেখেন, তারা কিন্তু খুবই ব্যালেন্স টিম। বিশেষ করে তাদের টপ 7 ব্যাটসম্যান যদি আপনি খেয়াল করে দেখেন, আপনার কাছে মনে হতে পারে না তারা স্পিন ভালো খেলতে পারে না, কিন্তু বিশেষ করে আপনি যদি দেখেন ডেভিড কনওয়ে কিংবা রচিন রবীন্দ্র 3 নম্বর পজিশনে যিনি ব্যাটিং করবে, কারণ কি 1-2 তাদের মোটামুটি ফিক্স। টিম সেভার, ফিন অ্যালেন, এদের মাঝখানে কোনো ধরনের পরিবর্তন হবে না। কারণ কি, তারা যদি কোনো কারণে 10টা ওভার ব্যাটিং করতে পারে, ওইখানে খেলা শেষ। খেলা শেষ মানে খেলা শেষ। এটা ইন্ডিয়ার সাথে হোক, সেটা পাকিস্তানের সাথে হোক, সেটা অন্য কোনো বড় টিমের সাথে হোক, তারা 10 ওভার ব্যাটিং করা মানে অটুভাবে, মানে চোখ বন্ধ করে আপনি লিখে রাখতে পারেন যে দলের রান 110 রান হয়ে গেছে। শুধু 100 না, 110, যদি পিচের কন্ডিশনটা একটু ভালো থাকে। এখন 3 নম্বর পজিশনে একটু নিউজিল্যান্ড একটু চিন্তা থাকবে। কেন চিন্তা থাকবে? রচিন রবীন্দ্র কিন্তু ওই ধরনের ভালো ক্রিকেট তিনি খেলতে পারতেছে না। এখন যেহেতু প্রেমদাসার মাটিতে খেলা, এখানে স্পিন একটু কার্যকরী, এই কারণে হয়তোবা নিউজিল্যান্ড তার প্রতি চাইতেও পারে। তবে আমি ব্যক্তিগতভাবে চাইতেছি ডেভিড কনওয়েকে নেওয়া হোক। কারণটা কি, তিনি কিন্তু ভালো স্পিন বল খেলতে পারেন। যেহেতু ওসমান তারিক, সাইম আইয়ুব,
এমনকি আবরার আহমেদ বোলিং করবে, এখানে কিন্তু আপনাকে কিন্তু স্পিন ট্যাকল দিতে হবে। 4 নম্বর পজিশনে কিন্তু গ্ল্যান ফিলিপস কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান ভাই। গ্ল্যান ফিলিপস দুর্দান্ত কি কারণে, তিনি কিন্তু ধরে সরে খেলতে পারতেছেন, স্পিন ভালো খেলতে পারেন, পেস ভালো খেলতে পারেন। নিচের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্যারেল মিচেল, যে কিনা 6 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারতেছেন, 5 নম্বরে মার্ক চ্যাম্পিয়ন, এমনকি 7 নম্বরে সেন্টার কিন্তু ভালো ব্যাটসম্যান, মানে ভালো। এমনকি তার যে বামাতি যে অর্থোডক্স স্পিন বোলিং, বর্তমান বিশ্বে যতগুলো বামাতি বলার আছে তার মাঝখানে সবচেয়ে ইফেক্টিভ কিন্তু তিনি। আপনি যতই মোহাম্মদ নওয়াজের সাথে তার তুলনা করেন, আপনি যদি এক পাশে মোহাম্মদ নওয়াজকে রাখেন, এক পাশে যদি মিচেল সেন্টারকে রাখেন, মিচেল সেন্টার অনেকটাই আগে আছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, এমনকি 8 নম্বর পজিশনে কিন্তু তারা খেলাচ্ছে জিমি নিশামকে। আপনি কিন্তু জিমি নিশামকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করতে পারবেন না টি-20 ম্যাচে। কারণ কি, অল্প বলে যদি বেশি রান করার প্রয়োজন হয়, তখন কিন্তু এই প্লেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে পড়ে কি আপনাদের 2019 সালের বিশ্বকাপের সুপার ওভারে জিমি নিশাম কিন্তু নেমেছিলেন। কারণটা কি, তিনি কিন্তু ভালো স্লগ হিট করতে পারেন। এই কারণে কিন্তু তাকে কিন্তু অনেকদিন ধরে কিন্তু টি-20 সার্কিটে রাখা হচ্ছে, এমনকি 50 ওভার ক্রিকেটে কিন্তু তাকে কিন্তু ব্যাকআপ হিসেবে রাখা হয়। এখন আপনি যদি নিচের দিকে আসেন, ম্যাট হেনরি প্রিমিয়াম পেস বোলার, লুকি ফার্গুসন বিশ্বের অন্যতম ভালো পেস বোলার, 9-10 হয়ে গেছে, এমনকি 11 নম্বর হিসেবে ঈশ্বরী, যেহেতু প্রেমাদাসায় খেলা, স্পিনিং কন্ডিশন, এই কন্ডিশনে কিন্তু তিনি ভালো একজন বোলার হইতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, এখন পাকিস্তান যদি জানতো যে না, আমাদের প্লেইং 11 এটা, যদি কোনো প্লেয়ার ইনজুরি হয় আমরা তাকে নেব, তখন কিন্তু তারা একটু রিল্যাক্স থাকতে পারতো। যেহেতু তারা জানেই না যে দলে কোন ধরনের পরিবর্তন আনা উচিত, কোন ধরনের কম্বিনেশন আমাদের খেলানো উচিত, এমনকি আমরা যেহেতু এই গ্রাউন্ডে এভাবে হারছি, যদি কোনো কারণে পাকিস্তান টস হেরে যায়, এটা কিন্তু তাদের জন্য একটা অশনের সংকেত হতে পারে। কারণ কি, তারা কিন্তু চেস করে ভালো রান নিতে পারবে না। যদি ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্স যদি ওই দিন ভালো না আসে, একমাত্র যদি ফারহানকে প্রত্যেকদিন খেলতে হয়, তাহলে যদি ওই দিন কোনো কারণে যদি ফারহান আগে আউট হয়ে যায়, তখন কিন্তু আরো বিপদ কিন্তু পাকিস্তানের জন্য বেড়ে যাবে। এখন বলা যাচ্ছে না খেলা কোন ধরনের হতে পারে, তবে কেন যেন আমার কাছে মনে হচ্ছে আজকের ম্যাচে নিউজিল্যান্ড ফেভারিট। কেননা নিউজিল্যান্ড আপনি A to Z আপনি দেখবেন সকল দিক কাভার আছে, তারা ফিল্ডিংয়ে ভালো, তাদের বোলিং মোটামুটি ব্যালেন্স আছে, এমনকি তাদের ব্যাটিং পাওয়ার হাউসে ভরপুর, এমনকি মাঝখানে যারা দু একজন প্লেয়ার রয়েছে তারা কিন্তু ভালো স্পিন বল খেলতে পারতেছেন।